নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই আন্দোলনের সাফল্য পাওয়ার পর ৮ মাস পার হয়েছে, কিন্তু কি সাফল্যের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এই প্রশ্ন তুলছেন আবার আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই। দেখা যাচ্ছে দ্বিধা, দেখা যাচ্ছে বিভক্তি, এমনকি পরস্পরকে হত্যা বা জীবনের বা নানা রকম হুমকি দিতেও দ্বিধা করছেন না। কেউ কেউ বলছেন এর জন্য সোশ্যাল মিডিয়াম দায়ী, কেউ কেউ বলছেন এর জন্য দায়ী আরও গভীরতর কিছু, যা কেউ কেউ এটার নাম দিচ্ছেন ষড়যন্ত্র বলে। আমাদের এই বিষয় নিয়ে এখন আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে থাকছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন। জনাব নাসিরউদ্দিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনি খুলনা থেকে জনাব নাসিরউদ্দিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আরও থাকছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক জনাব আবু বাকের মজুমদার। জনাব আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। জনাব আবু বাকের মজুমদার, আপনাকেও শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, আপনি সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য। আমি জনাব আবু বাকের মজুমদার, আপনার কাছেই একটু এখন তো সময়টা একটু এরকম যে, যাই হোক, আমি প্রশ্নে চলে যাই সরাসরি। আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একটি দাবির মুখে এই সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম যখন সেখানে গেলেন, তখন তার উপরে তাকে স্লোগান দেওয়া হয়েছে, এক পর্যায়ে তার মাথায় একটি বোতলও ছুঁড়ে মারা হলো। আপনি কি জনাব মাহফুজ আলমের এই আঘাতকে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আগে ছিল, বা এখন যে এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে যার নেতৃত্বে আপনি আছেন, তার উপরে আঘাত হিসেবে দেখছেন, নাকি ব্যক্তি মাহফুজের উপর আঘাত হিসেবে দেখছেন? জনাব আবু বাকের মজুমদার। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি। জি জি, আমাকে শোনা যাচ্ছে? জি জি, পরিষ্কার, ধন্যবাদ জানাচ্ছি খালেদ মহিউদ্দিন ভাইকে, আপনারা এখানে ডেকেছেন বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য। জনাব মাহফুজ আলম আসলে কে? মাহফুজ আলম হচ্ছেন গণ অভ্যুত্থানের একজন অংশীজন, যিনি আমরা যারা গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনে ছিলাম আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে এবং আন্দোলনকে ড্রাইভ করার জন্য আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন। এবং ওনার এখানে ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ওনার দীর্ঘ স্ট্রাগল ছিল। এখানে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ৮ স্তম্ভের যে এখানে করা হয়েছে, সেখানে মাহফুজ আলমের বিশেষ ভূমিকা ছিল। এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু মাহফুজ আব্দুল্লাহ ওনার বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, ওনার ব্যক্তির জায়গা থেকে উনি সবসময় সেই ভূমিকা রেখেছেন। এবং তারই প্রেক্ষিতে উনি গণ অভ্যুত্থানে একটা বিরাট ভূমিকা রেখেছেন আমি মনে করছি, যেহেতু আমিও গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইন হিসেবে আপনারা আমাকে চিনেছেন। তো সেই মুভমেন্টে মাহফুজ আব্দুল্লাহ দীর্ঘ একটা ভালো ভূমিকা পালন করেছেন। এবং গণ অভ্যুত্থানের ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম উনি সরকারে গিয়েছেন। তো আমরা মনে করছি যে এই যে মাহফুজ আলমের উপর আঘাত, এটা আসলে গণ অভ্যুত্থানের যারা অংশীজন তাদের উপরে আমরা আঘাত হিসেবে মনে করছি। এখানে আসলে এককভাবে এনসিপি অথবা আমাদের যে ছাত্র সংগঠনের উপর আঘাত এরকম না বিষয়টা আর কি। জনাব আবু বকর মজুমদার, আপনি যদি তাকে বলেন যে গণ আন্দোলনে যারা আপনারা অংশীজন আছেন বা গণ অভ্যুত্থানে আপনারা যারা অংশীজন আছেন তাদের উপরে আঘাত বলে আপনি এটা মনে করছেন, সেক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ আসলে কারা? কয়েকদিন আগে পর্যন্ত গণ অভ্যুত্থানে যারা অংশ আপনারা নিয়েছেন, অংশীজন যারা ছিলেন, তাদের মধ্যে তো তারা তো আপনারা একসঙ্গেই ছিলেন। এখন আপনার প্রতিপক্ষ আসলে কারা? কাদেরকে আপনি? এখানে যতটা না প্রতিপক্ষ, তার চেয়ে বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি চলমান আছে, তাদের যে দাবিগুলো দেখেছি সবগুলা দাবি যৌক্তিক, এবং দাবিগুলো সমাধান করার জন্য কিন্তু মাহফুজ আলম উনি এসেছিলেন। এবং ওনার বক্তব্যের এক পর্যায়ে আমরা দেখি যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার উপর বোতল ছোড়া হয়। তো এই বিষয়টি নিন্দনীয়, এবং আমরা মনে করছি যে আন্দোলনকে স্যাবোটেজ করার জন্যই কোনো একটি নির্দিষ্ট গ্রুপ এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এবং আমরা এই ঘটনার নিন্দাও জানিয়েছি। এবং আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গাতে নেটিজেনরা কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং মাহফুজ আলমের পক্ষে নিয়েছেন। তো সর্বশেষ একটি কথাই বলবো, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এখানে যারা গণ অভ্যুত্থানের অংশীজন ছিল তাদের মধ্যে নানা ধরনের বিভাজনের রাজনীতি করানোর চেষ্টা চলছে, এবং আমরা আসলে এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলাদেশে চাই না। বরং আমরা বিভাজনের রাজনীতি প্রসঙ্গে এই গণ অভ্যুত্থান যেই আমি একটু শেষ করে নেই এখানে। জি অবশ্যই, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি শেষ করেন, আমি আপনার কথা থেকেই বলতেছি। আপনি বিভাজনের রাজনীতির কথা বলছেন, আমি সরাসরিভাবে বলি, মাহফুজ আলমের ওই আক্রমণের পরে এবং আগে আমরা দেখেছি যে মাহফুজ আলমের জন্য জামাত শিবিরকে দায়ী করছেন। আপনিও আপনার ফেসবুক স্ট্যাটাসে সেটার মধ্যে জামাত শিবিরকে আপনি দায়ী করতেছেন। কিন্তু আমাদের প্রশ্নটা এর আগের জায়গায়,
আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের পেট্রোনাইজেশনের মাধ্যমে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয়, সেখানে মাহফুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে? আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে, পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল? সিমিলার অ্যাকশনে যখন আপনি থাকেন জনাব বাকের মজুমদার, যখন এনসিপির হাসনাত আব্দুল্লাহ থাকেন, তখন কিন্তু আমরা পুলিশকে এই অ্যাকশনে যাইতে দেখি না। যখন নাহিদ থাকেন তখন কিন্তু এই অ্যাকশনে যাইতে দেখি না। আমি একটু জি, আপনি যদি একটু পরিষ্কার করেন। আমি একটু ক্লিয়ার করি, আমি কোথাও বলিনি যে আপনার এই বিশেষ সাথে মাহফুজ আলমের হামলার সাথে হচ্ছে যে আহ, আহ, শিবির শিবির জড়িত, এরকম কোথাও আমি বলিনি। আমি যেটা বলেছি, এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন। তো আমিও গুপ্ত রেফারেন্সে, ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি। এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয়, এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিকভাবে ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে যে কারা গুপ্ত সেই বিষয়টা আমি আমি ধরেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে, আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুর পরে কথা বলছি, সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে কমেন্ট করা হচ্ছে, আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং আমাকে দেখে নেওয়া হবে। বিভিন্ন গালি, এত মানে এত বাজে ভাষার গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না, এরকম গালিগালাজ করা হচ্ছে। তো কারা এই ধরনের রাজনীতি করছে, কারা গুপ্ত রাজনীতি করছে, তারা সেটা নির্ধারণ করুক। কিন্তু আমার এখানে খুব স্পষ্টভাবে বলেছি যে ওই যে স্ট্যাটাস যিনি দিয়েছিলেন তার বরাত দিয়ে আমি বলেছি যে এখানে গুপ্তরা এটার সাথে জড়িত কিনা, আমি সেই প্রশ্নটা রেখেছিলাম। আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন, এটা আমি মনে করছি যে আমার সাথে জনাব মাহফুজ আলম উনি সবচেয়ে যে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যায় বা প্রশাসনের কাছে যায়, সেখানে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে। আমরা আশা করি যে তারা আমাদের সমস্যাটা সমাধান করবেন। আপনারা ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন, যেমন এই যে পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা শিক্ষক করছে না। আমরা দেখছি তার আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন হচ্ছিল, তখনও কিন্তু ছাত্র উপদেষ্টাদেরকে ডাকা হয়েছিল। তো বিভিন্ন পর্যায়ে ছাত্রদের যে কোনো আন্দোলনে কিন্তু ছাত্র উপদেষ্টার প্রতি এক ধরনের ডিমান্ড থাকে, এবং আমার কাছে মনে হয়েছে যে হয়তো মাহফুজ আলম উনি সেই ডিমান্ড পূরণের জন্য উনি আসলে গতকাল এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। উনি যেহেতু একজন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন। জনাব বাকের মজুমদার, আমি একটা জিনিস, এই আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে। যখন এই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার আগে থেকে জনাব মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতে ইসলামের এগেনস্টে, এরকম মনে হয়েছে, যেই কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন, ক্ষমা চাইতে বলেছেন, পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন। আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ফেসবুকে লিখেছেন, তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ দাদার। আপনারা জামায়াতে ইসলামী এই রকম সাংঘাতিকভাবে, জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কি করে হলো? বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন। বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে গণ আন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন, সাহচর্য দিয়েছেন, প্রোটেক্ট করেছেন। এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন? এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্সের খেলা এখানে খেলা হচ্ছে? আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না, আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত, আপনি যদি একটু এক দুই লাইনে ব্যাপারটা বলতেন। আচ্ছা, আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন যে উনি এর আগে থেকে ওনার অবস্থান স্পষ্ট, উনি জামাতের বিপক্ষে একটা পক্ষে না এরকম একটা অবস্থান নিয়েছেন। তবে আমার কাছে বিষয়টি এরকম মনে হয়নি, বরং মাহফুজ আলমের যে অবস্থানটা ছিল সেটা ছিল 1971 পক্ষে, আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে। বরং আমার কাছে মনে হয়েছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যতটা না জামাত বিরোধী অবস্থান নিয়েছেন, তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থান নিয়েছেন এবং 24-এর পক্ষে একটা অবস্থান নিয়েছেন। আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেখানে স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ, মানে এখানে কি হয়েছিল, গণ অভ্যুত্থানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, তখন গণ অভ্যুত্থানের এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগে আসলে এখানে কিভাবে রাজনীতি হবে। এবং গণ অভ্যুত্থানে যারা ছিল তারাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল। কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানকার যারা সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল, তারা কিন্তু কিভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কিভাবে শায়েস্তা করবে, তার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি। ফলত আমরা দেখেছি দীর্ঘ 9 মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করছে, কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না।
তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ উনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয় এবং আমরা দেখি যে সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিল, কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে স্যাবোটেজ করার জন্য এখানে দলীয় স্লোগান ব্যবহার করা হয়। এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, এরকম একটা স্লোগান দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয়। তো এটা যখন একটা গণমানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে, বিভিন্ন দলমতের মানুষজন অংশগ্রহণ করছে, আমরা আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠনে আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আমরা নিন্দা জানিয়েছি, আমরা আমাদের মতো করে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। জনাব বাকের মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিনের কাছে যাই। জনাব নাসিরউদ্দিন, আপনি বয়সে তরুণ এবং কিন্তু আমি আপনাকে অনেকদিন ধরে জানি বা বেশ কিছুদিন ধরে জানি, অনেকদিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন, বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন। সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে, জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ, মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান, জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয়, সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত? জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া, জামায়াতকে আসলে যদিও ৩ জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার ৯১ পরে পুনর্বাসন করা, জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া, জামাতের সাথে জোটের পর জোট করা, এবং বিএনপি তো আসলে জামায়াত যত না শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে, তাই না? আপনারা কি এরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা, আদর্শের না? জনাব নাসিরউদ্দিন। আপনাকে ধন্যবাদ জনাব খালেদ মহিউদ্দিন ভাই। আপনাকে আমরা আসলে এটি আপনি যেরকম ভাবে দেখছেন আমরা আসলে সেরকম ভাবে দেখছি না। আপনি যদি দেখেন জামাতে ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিত্বের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাতে ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল, তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে। অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো। একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি, তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে। আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না। আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপির রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল, কিন্তু সেই প্রেক্ষাপট এখন আর তৈরি নেই। সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে, এটি আসলে আমরা মনে করি। জনাব নাসিরউদ্দিন, আমি একটু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি। আপনি এটি বলছেন বটে, কিন্তু আসলে আপনি যদি ২০০০ পরবর্তী বিএনপির রাজনীতি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব। বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে, বিএনপি যাতে জামায়াতের সাথে সংস্রব না রাখে, অনেকে অনেকভাবে বলেছেন। বিএনপি কিন্তু সেটা করে নাই, বরং বিএনপি জামায়াতকে ২টা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে, বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেইন স্ট্রিমটা করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে। পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার, বিএনপি সেটা করতে দেয় নাই। এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই, মাঠে পাওয়ারে আসতে পারবে, খুবই মজা হবে তাদের, তখন সে আবার জামাতকে অস্বীকার করতেছে। বিএনপি, আপনার কাছে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ? না, দেখুন আমি সেরকম ভাবছি না। আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক ছেদ করতে চেয়েছে, এরকম তথ্য আসলে আমার জানা নেই। মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে, মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে জামাত আসলে বিএনপিকে ছাড়তে চায় না, বরং আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি সরকার গঠিত হয়েছিল সেই সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে
সে সরকার পরিচালিত হয়েছিল, এবং এটি আন্দোলনের পরবর্তী সময়ে একটি সরকার আমরা দেখেছি। এবং গত 15-16 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতের নির্বাচন, এবং 2024 সালে যে আমি দামি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল। খুব বেশি কিন্তু জামায়াতে ইসলামকে আন্দোলনে, অর্থাৎ বিএনপিকে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি। এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য, আমরা সেরকম মনে করছি না। আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে জামায়াতে ইসলাম, কিন্তু সেই সম্পর্কে সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি। বরং বাংলাদেশ জনাব নাসিরউদ্দিন, আপনারা কি এই প্রশ্নের মুখোমুখি হন? সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না, কিন্তু 3 দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কে রাজনীতিতে নিবে না, তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে এই রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল। কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে, জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে, এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো। আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারতো না, বিএনপি যদি এই অবস্থানটা 15 বছর আগে নিত। এইটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্নে? এটি তো এই প্রশ্নের মুখোমুখি তো হতে হচ্ছে। আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল, এটি তো অস্বীকার করার উপায় নেই। এবং সেই রাজনৈতিক জোট থেকে একটি সরকারও ছিল 4 দলীয় জোটের, এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না। কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে 4 দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব, সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে এক ধরনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন দেখুন, একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে, গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে, তখন জামাতের যে কৃতজ্ঞতা বোধের যে জায়গাটুকু, সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আপনি জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালিগালাজ হচ্ছে, সবগুলো গালিগালাজের একক অংশীদার হিসাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে, এটি আমরা অস্বীকার করছি না তো, যে জামাতকে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে। সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীতেও আমাদের সমালোচনা করেছে, এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদেরকে অনেকেই কোশ্চেন করে, সেই কোশ্চেনগুলো মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না। কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রথম কথা, আচ্ছা আমি অতীতের কথা বাদ দিই। জনাব নাসিরউদ্দিন, আপনার কথা এটা একদম স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা হইতেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন, বিএনপির লোকজন কি আসলে চাঁদাবাজি করতেছে না? মানে এটা কি মিথ্যা কথা? আপনাদের জায়গা থেকেও তো এগুলি অভিযোগ আমরা পাইতেছি, কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত শিবির নামক একটা আড়াল, একটি শিখণ্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন, ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে, আপনারাও এই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন, ঠিক না? না, আমি খালেদ ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা তো বলছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে, আমরা কিন্তু একবারও বলিনি যদি ভুল ত্রুটি না করে তাহলে আমরা কেন বহিষ্কার করছি। আমরা বলছি যে ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু তার বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত, বিশেষ করে শিবিরের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতাকর্মীরা, এই ব্যানার গুপ্ত রাজনীতির অংশ, ইনি কি বলবেন? সাধারণের আড়ালে অসাধারণ কেউ লুকিয়ে আছে কিনা? যারা তাদেরকে রক্ষা করতে চাইছে তারা আসলে অসাধারণ কেউ কিনা, বা ছাত্রদলের এই দাবিটা একদমই অমূলক কিনা? আমি আপনাকে এটি মনেও করিয়ে দিতে চাই, জনাব সার্জিস আলমের
মানে সাধারণ ছাত্র মানে ছাত্রদলের বক্তব্য সাম্যকে যারা মেরেছে তাদের সাথে আবার বা তারা ভিসি সাহেবকে যেভাবে ঘিরে ধরেছে তার সাথে আবার এনসিপির সার্জিস আলমের বক্তব্যেরও একটু পার্থক্য রয়েছে। পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলতেন জনাব আবু বকর মজুমদার। প্রথমেই আমার ক্যাম্পাসের সিনিয়র, উনি শুধু আমার ক্যাম্পাসের সিনিয়র না, আমি যে কলেজে পড়েছিলাম সেখানকারও সিনিয়র, সাম্য ভাই। তো সাম্য ভাইকে সাম্য ভাইয়ের যেভাবে হত্যা করা হয়, এই হত্যার আমরা নিন্দা জানিয়েছি। আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি দুঃখ পেয়েছি। আমি শোনার সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, ভাইকে দেখেছিলাম, এবং সেখানে আসলে সেই খারাপ লাগা, ক্যাম্পাসের সিনিয়র বা কলেজের সিনিয়র হিসেবে সব ধরনের খারাপ লাগা লেগেছিল, এবং যত ধরনের স্টেপ নেওয়া যায় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নিয়েছি। এবং এই যে সাম্য ভাই হত্যার যে বিচারের দাবিতে আমাদের ছাত্র সংগঠনও কাজ করে যাচ্ছে। তবে এখানে যেহেতু রাজনৈতিকভাবে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন মতাদর্শ লালন করে এবং বিভিন্নভাবে কাজ করে, সেই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের দাবি দাওয়া কিন্তু সবাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছে তাদের মতো করে, এবং সাধারণ শিক্ষার্থী ব্যানারও আন্দোলন হচ্ছে। তবে আমি যতটা না এই সাম্য ভাইয়ের ইস্যু, তার চেয়ে বেশি আমি বলবো তার আগেও আমরা দেখেছি বিভিন্ন যেহেতু ছাত্র শিবির হচ্ছে ওদের যে কমিটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কয়েকজনের কমিটি, তবে আমরা মনে করছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির কমিটি এত ছোট, এদের সংখ্যা আরো বেশি হওয়ার সুযোগ আছে। এবং এরা যে এই কমিটি প্রকাশ করছে না বা এই যে কমিটি গোপন রাখার যে প্রবণতা, এবং এর মধ্যে কিন্তু আমরা দেখি যে একজন কিন্তু সে হয়তো শিবির করে বা শিবির নেগেটিভ আমরা দেখি বিভিন্নভাবে ফেসবুকে প্রচারণা করে, কিন্তু যখন সে তার রাজনৈতিক পরিচয় সে লুকায় তখন দেখা যায় কি সে আসলে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে সাধারণ শিক্ষার্থী সেজে। এই সুযোগটা কিন্তু থেকে যায়। আমার কাছে মনে হয় যে জনাব নাসির ভাই এই ধরনের মন্তব্যই করেছেন, এবং এটা শুধু নাসির ভাই না, এটা আমরা সবাই যারা ক্যাম্পাসে ওপেনলি পলিটিক্স করি তাদের সবার জন্য কিন্তু এটা বিভ্রান্তি তৈরি করে। কারণ একটা ছেলে যখন সে একটা রাজনীতির মত কি বলে একটা রাজনীতির সে ন্যারেটিভ আমরা দেখি সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় সে প্রচার করতেছে, কিন্তু সে বাস্তবে এসে সে বলতেছে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সে জড়িত না বা রাজনৈতিকভাবে পোস্টেড না। তো এটা কিন্তু আসলে বাকের আমি একটু বলি যে এইটা হচ্ছে যে এই যে ইউভেল নোয়া হারারি থেকে শুরু করে এই মানব জাতি যে আসলে কোনো কিছু একটা করতে গেলে অনেকেই এটা বলেছেন যে একটা যে গল্প তৈরি করে বা একটা ন্যারেটিভ তৈরি করে, একটা বয়ান তৈরি করে, সেই বয়ান তৈরি করা কিন্তু আমরা জুলাই আগস্টও অনেক দেখেছি। এগুলি এখন আমাদের পক্ষে এসেছে। আমরা আওয়ামী লীগ সরকারের বাইরে গিয়েছিলাম, এখন আওয়ামী লীগ সরকারকে বাইর করে দিতে চেয়েছিলাম, সেটা আমরা পারছি। কিন্তু এখন ন্যারেটিভ আসলে কে কেমনে তৈরি করতেছে সেটাও তো একটা প্রশ্ন। আপনি দেখেন মাহফুজ আলম সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে যাওয়ার পরে গেলেন, ওইখানের মধ্যে তার মাথায় তাকে ভুয়া স্লোগান বা তার বিরুদ্ধে স্লোগান বা তার মাথার মধ্যে বোতল ছুঁড়ে ফেলা হলো। সেই সময়ের মধ্যে তিনি প্রথমেই কিন্তু বললেন যে এটা কে করেছে আমি জানি, শিবিরের যে ক্যাডারগুলি জগন্নাথ কলেজে আছে আপনার সবাইকে বহিষ্কার করতে হবে। ওইখানে থাকা সাংবাদিকদের মধ্যে একজন একটা ভিডিও করেছেন, অডিও করেছেন, সেটা আমিও শুনেছি। উনি বলেছেন এখানে থাকা শিবির ক্যাডাররা এটা করেছে এবং শিবির কেন করেছে এটা আমি জানি, আপনাকে সবাইকে একে বহিষ্কার করতে হবে। এইটাও কি একটা মানে আপনারা যে সব কিছু শিবিরকে বা জামায়াতকে দোষ দিচ্ছেন, এইটাও একটা বয়ান তৈরির অংশ কিনা জনাব বাকের মজুমদার? আচ্ছা, এখানে মাহফুজ আলম উনি সরকারের মাননীয় উপদেষ্টা, উনি কোন প্রেক্ষাপট থেকে উনি এটা বলেছেন উনি আমাদের সাথে ভালো বলতে পারবেন। তবে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা কাজ করি, আমরা শিক্ষার্থীদের মাঝে কাজ করি, আমরা দেখি যে শিক্ষার্থীদের মাঝে পরিচয় গোপন করে একটা অংশ বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ায় এবং এখানে বিভিন্নভাবে মিথ্যা অপবাদ মানুষকে দেয়। আপনি দেখবেন আমি এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেই আন্দোলনে যখন সেখানে স্লোগান নিয়ে আমি কথা বলেছি, কেন এই ধরনের স্লোগান দেওয়া হলো, এটার মানে কি, আমি যখন এসব নিয়ে আওয়াজ উঠিয়েছি, আমার বিরুদ্ধে সাথে সাথে কোথায় আমি নাকি 25,000 টাকা আমি কেলেঙ্কারি করছি, কোথার কার বাঁশের কেলা নাকি এইসব পেজ টেজ দিয়ে যে বিভিন্নভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তো এইখানে কারা ক্যাম্পাসগুলোতে এবং যে সোশ্যাল মিডিয়া এই ধরনের পরিচয় গোপন রেখে এই ধরনের অপরাজনীতি করে, এটা কিন্তু ক্যাম্পাসের ছাত্রদের কাছে খুবই স্পষ্ট। কিন্তু আপনি যদি মাহফুজ আলমের কথা বলেছেন, এই ব্যাপারে আমার মনে হয় যে আমার চেয়ে মাহফুজ আলম ভালো বলতে পারবেন। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে যে ধরনের জিনিসগুলো ফেস করেছি, এই বিষয়টি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর আরেকটি বিষয় যেটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভিসি স্যারের পদত্যাগ বা সাম্য হত্যার বিচার সহ প্রক্টর স্যারের পদত্যাগ, এই ধরনের অনেক দাবি দেওয়া উঠেছে। কিন্তু আবার এখানে সব ধরনের মতামতই কিন্তু আছে। যেমন একটা পক্ষ শুধু স্ট্রংলি চায় যে এখানে সাম্য হত্যার বিচার হোক এবং যারা সত্যিকার আসামি তাদেরকে ধরে এনে যথাযথ বিচার করা হোক আইনি প্রক্রিয়ায়। আবার হ্যাঁ, এখানে ছাত্রদল থেকে বা আরেকটা অংশ মিলে ওনারা কিন্তু বলছেন যে ওনারা মনে করছেন এখানে এই খুনের দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনের যে দায়িত্বরত আছেন বিএসআর পদে করা উচিত। তবে আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের নিরাপত্তা এবং সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে নিরাপত্তা বাড়ানো উচিত। এবং 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এবং আমরা
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, ক্যাম্পাসকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না, বরং আমরা এই সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি তার জন্য নিজেদের মধ্যে আলোচনা করা উচিত এবং আরো বেশি পরিকল্পনা মাফিক কাজ করে একটা স্থিতিশীল অবস্থা আমাদের মধ্যে আমার মনে হয় নিয়ে আসা উচিত। জনাব বাকের মজুমদার, আমি প্রশ্নটি করে রাখি। কথা ছিল জুলাই আন্দোলনের স্পিরিটটা ছিল এরকম যে কোনো ধরনের কোনো ছাত্র সংগঠন বড় দলের বা মূল দলের কোনো লেজুর ভিত্তি করবে না। এই মূল দলের লেজুর ভিত্তি যে করবে না এইটা বলতে, এইটার মধ্যে কিন্তু মূল দলের কোনো লেজুর ভিত্তি করবে না, মূল দলের লেজুর ভিত্তিটা না করার জায়গা থেকে আপনি এটা দেখতে পান। আসলে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আপনারা কিন্তু এনসিপি যেটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক দলের নেতারা কিভাবে 150টা গাড়ি চড়তেছেন, কিভাবে রাজনৈতিক দলগুলোর অফিসে ভাড়া দেওয়া হচ্ছে, কিভাবে ইফতার পার্টি করা হচ্ছে, কিভাবে একটার পর একটা গাড়ি পাল্টানো হচ্ছে, কিভাবে একজন রাজনৈতিক নেতা এনসিপির তাদের আসলে চেহারা থেকে শুরু করে ভোল সব পাল্টে যাচ্ছে, সেগুলির ব্যাপারে আপনারা কোনো প্রতিবাদই করছেন না। কার থেকে ছাত্র সংগঠন হিসেবে এখানে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু সেভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনি যদি বলেছেন যে এখানে এনসিপি বিভিন্ন বিষয়ে ঠিক আছে, আপনি প্রশ্ন উত্তরটা একটু বড় করে দিয়েন জনাব বাকের মজুমদার, কারণ আমরা নাসির সাহেবকে পেয়েছি। আমরা নাসির সাহেবের কাছে সাম্য হত্যা নিয়ে আমরা একটু কথা বলে আসি। আমাদের দর্শকরা বলছেন আপনারা না, সরি, আমি এনসিপির কথা বলতে চাচ্ছি যে রেলে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য, জজ সাহেব বদলি, নানা ধরনের জিনিসের কথা শোনা দিতেছে। এটা আপনারা শোনেন কিনা, আপনারা এটাকে কিভাবে ডিল করতেছেন, অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদ? আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনার কাছে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আপনাদের কারা টার্গেট করেছে, কারা আপনাদের নির্মূল করতে চায়, এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে? জানাব নাসির। আচ্ছা, এটি আমরা এই জন্যই বলেছি কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে 2জন নেতাকর্মী যারা ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং দুঃখজনকভাবে আমরা শুরুতেই, আপনি জানেন যে গত মাসে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। এবং দুঃখজনকভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2জন যুগ্ম আহ্বায়ক এই ঘটনায় যুক্ত ছিলেন। এবং ঠিক তার 1 মাস পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যক ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই পরিস্থিতি খুবই দুঃখজনক। এবং শাহরিয়ার আলম সাম্য গণ অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন, গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এখানে বাকের মজুমদার ছিলেন, ওনারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং এরকম একদম মেধাবী শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে, এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিকভাবে ছাত্র দলের নেতা কর্মীদেরকে মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে যে এক টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই সূত্র থেকে আমরা আসলে তার মানে কি জনাব নাসির, আপনি কি বলতে চাইতেছেন যে এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে, জামায়াতও আপনাদের টার্গেট কিলিং করতেছে? আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি। না না, আওয়ামী লীগ আমাদের কোনোভাবে বন্ধু না। আমরা মনে করছি আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে এতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো মানুষের বন্ধু না। আমরা যেটি হচ্ছে পারভেজের যে হত্যাকাণ্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2জন নেতা কর্মী সেখানে জড়িত ছিল। কিন্তু দুঃখজনকভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনাব নাসিরের কানেকশনটি আবার একটু পজ হয়েছে। আমরা জনাব নাসিরকে যখন আবার পাবো তখন জনাব নাসিরকে আবার সংযুক্ত করব। জনাব নাসির খুলনা থেকে সংযুক্ত হয়েছে। জনাব নাসিরকে কি পেয়েছি আমরা আবার মনে হয়? জনাব নাসির, আপনাকে আমরা কিছুক্ষণ শুনতে পাইনি, আপনি আবার বলেন প্লিজ কিছু। হ্যাঁ, আমরা যেটি আমি আবার পুনরায় বলছি সেটি হচ্ছে যখন পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের নেতা, তখন এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2জন নেতা কর্মী সেখানে জড়িত ছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের এই ঘটনার জন্য দায় স্বীকার না করে বরং উল্টো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে দোষারোপ করা হয়েছে। তখন আমরা বলেছিলাম যে প্ল্যাটফর্মকে মেনে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সেই প্ল্যাটফর্মের নেতাকর্মীরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের
নেতা কর্মীদেরকে এখন কুপিয়ে হত্যা করছে। এখন আপনি দেখেন, এর বাইরে আপনি শাহরিয়ার আলম সাম্য গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যোদ্ধা ছিলেন, খুনি হাসিনার বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের শিকারের পরে আমরা দেখেছি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা করছে এক ধরনের গুপ্ত সংগঠন, বিশেষ করে শিবিরের সন্ত্রাসীরা। তারা প্রচার করতেছে যে শাহরিয়ার আলম সাম্য কেন এত রাতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় গিয়েছেন, শাহরিয়ার আলম সাম্য না, ঢাকা কিন্তু বিশ্ববিদ্যালয়। কিন্তু কিন্তু জনাব নাসির, এই বিষয়টা যদি একটু আবার একটু পরিষ্কার করেন। ধরেন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই পারভেজ হোসেনকে খুন করেছেন বা তাদের কিন্তু তাদের লাভ কি হয়েছে তাদের, মানে আমি তো মোটিভ দিয়ে বিবেচনা করব। আপনি বলছেন যে শিবিরের, আপনারা যখন দেখলেন যে সাম্য মারা গেছেন, সাম্যকে মারা হয়েছে, তারপরে শিবিরের সন্ত্রাসীরা, আপনি এই শব্দটা আগেও ব্যবহার করেছেন, আপনার শিবিরেরদের লাভ কি? জামাত শিবিরের কি লাভ আপনাদের লোকজনকে মেরে? এনসিপির কি লাভ আপনাদের লোকজনকে মেরে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি লাভ আপনাদের লোকজনকে মেরে? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যারা পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে এখানে আমরা দোষারোপ করছি না, বরং আমরা বলছি যে এই ঘটনায় অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, অথবা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করতে পারতো, সাংগঠনিক ব্যবস্থা নিতে পারতো। কারণ এত বড় একটি প্ল্যাটফর্মে কেউ দোষ ত্রুটি করতে পারে, আমাদের নেতা কর্মীরা তো দোষ ত্রুটি করছে, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দোষারোপ করিনি, বরং আমরা মনে করছি যে এখন অন্তত যে পর্যায়ে রয়েছে, এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ এটি একটি অভিভাবক শূন্য একটি প্ল্যাটফর্ম। এটি আমাদের বক্তব্য। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের শাহরিয়ার আলম সাম্যকে আমরা বলি না যে এখানে শিবির জড়িত, বরং শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে শিবির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে প্রোপাগান্ডা করছে, যেরকম বিরূপ ন্যারেটিভ তৈরি করছে, সেটাতে আমরা মর্মাহত হয়েছি, আমরা দুঃখ পেয়েছি। আমরা মনে করছি এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী ব্যতীত, সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী, তার জন্য তো সবাই সর্বস্তর থেকে প্রতিবাদ করা উচিত ছিল। সেটি না করে বরং হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে সমালোচনা হচ্ছে, সেটি আমাদের খুবই দুঃখজনক মনে হচ্ছে। হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে যখন কথা আসলো, তখন আমি বলি যে শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন কিন্তু টেকনিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে, মানে এগুলি হয়তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে ছিল, এখন কিন্তু নাই। প্রাথমিকভাবে যারা ধরা পড়েছে অভিযুক্ত হিসেবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নন। এক্ষেত্রে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টরের পদত্যাগ আপনারা দাবি করলেন কেন? আসলে মানে এটা যৌক্তিকতা আসলে কি? আপনারা বলতে চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তা আপনাদের ছাত্র সংগঠনের লোকজনকে প্রোটেক্ট করতে পারছে না। এর একটা কারণ কি? বাজারে গুজব এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তিনি জামায়াতপন্থী, তাকে বাদ দিয়ে আপনারা বিএনপি পন্থী একজনকে আপনারা ভিসি বানাতে চান। এই পুরো প্লটটাকে ঘিরেই এই ঘটনাগুলি ঘটছে। না, আমি তো কোনোভাবেই জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ভাইস চ্যান্সেলর জামাতপন্থী কিনা। লোকজন মনে করেন, অথবা শিবিরের লোকজন মনে করেন যে তার ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর জামাতপন্থী। আমি সেরকম মনে করছি না। আমি মনে করছি যে তিনি নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু আমাদের যে লজিক, যে তার পদত্যাগ করা উচিত কেন মাননীয় ভাইস চ্যান্সেলর, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা দেখার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টরের, এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবেই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না। আর আপনি যেটুকু বলেছেন যে এই সংলগ্ন এলাকায় যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি অদূরে না। আমরা এখানে যারা আলোচনা করছি, আমরা তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি সাবেক শিক্ষার্থী ছিলেন। এই যেই জায়গায় হত্যাকাণ্ড হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই কাছাকাছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে, এবং বাংলা একাডেমির পাশে যে রাস্তাটি এখন মেট্রো স্টেশন হয়েছে, সেই রাস্তা কিন্তু দেখাশোনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবং এই রাস্তাটি কিন্তু গত কয়েক মাসে অনেকবার অপহরণের শিকার হতে হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একাধিকবার তারা এখানে হয়রানির শিকার হয়েছে। তারপরে হচ্ছে বলছিলেন যে নতুন রাজনৈতিক দল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক দলের উদ্ভূত, তাদের বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, অপপ্রচার, মানে কি বলে, অনাচারের কথা যেগুলি আমরা পত্রপত্রিকায় পড়ি বা চোখের সামনে যা দেখতে পাই, মানে সেইগুলির ক্ষেত্রে গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো প্রতিবাদ করছে কিনা, প্রতিবাদ করার কথা কোনো চিন্তায় আছে কিনা? জনাব আবু বকর মজুমদার। আচ্ছা, ধন্যবাদ ভাই আমার কাছে আসার জন্য আবারও। তবে আমার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
গণঅভ্যুত্থানের শক্তি দিয়ে গঠিত একটি ছাত্র সংগঠন। তো আমার ছাত্র সংগঠনটা নিয়ে যখন আমি এসব মন্তব্য করবো তার আগে মনে হয় যে আমি একটু আমাদের আইডিয়ালটা বলা উচিত। আমরা হচ্ছি একটি বাংলাদেশপন্থী ছাত্র সংগঠন যারা মধ্যমপন্থা ছাত্র রাজনীতির আমরা প্রস্তাব করছি। আমরা মনে করছি যে এখানে দীর্ঘদিন সোসাইটিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করা হয়নি বিধায় এখানে মানুষজনের মধ্যে দীর্ঘ সময়ের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে স্বাধীনতা 52-53 বছর আসলে আমরা আমাদের এই সমাজে এই জিনিসগুলো নিশ্চিত করতে পারিনি। ফলত এখানকার জনগোষ্ঠী কিন্তু 24শে গণঅভ্যুত্থানে তাদের একই ধরনের একটা স্পিরিট নিয়ে তারা কিন্তু এখানে গণঅভ্যুত্থান করেছে। তো এখন আমরা মনে করছি এখানে যে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে ছাত্রদের যেহেতু ছাত্ররাই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তাহলে তাদেরকে নিয়ে এক ধরনের লেজুর ভিত্তিহীন একটা ছাত্র রাজনীতি করার সুযোগ আছে। বিশেষ করে আমি যদি এখানে আরেকটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, আপনার 1971 সালে যে মহান আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে কি হয়েছিল বা আমরা যেভাবে দেখি বিষয়টাকে, তার পূর্ববর্তী সময় পাকিস্তান যখন এখানে শাসন করছিল তখন এখানে একটা অ্যান্টি পাকিস্তান একটা মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং এই সেন্টিমেন্টের মধ্যে দিয়ে এবং যখন 71-এর 25শে মার্চ এখানে গণহত্যা চালানো হয়, তার পরবর্তী মানুষ কিন্তু বাংলাদেশের আপামর ছাত্র জনতা কিন্তু সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং এইখানে এটা আমরা মনে করছি যে এই মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছে, এটা এই অঞ্চলের মানুষের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আসলে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সেখানে এক ধরনের একটা বাংলাদেশপন্থী রাজনীতি কিন্তু নির্মিত হয়েছে অ্যান্টি পাকিস্তান রাজনীতির বিপক্ষে গিয়ে। আবার একই সাথে আমরা দেখেছি এখানে আমাদের ভারতের সাথে যে সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সময়টাতে, আপনার বিশেষ করে 15 সালে আপনি মনে আছে কিনা ভাই, বাংলাদেশ ভারত একটা ক্রিকেট ম্যাচে আমাদের ওই যে একটা ক্যাচ আউট নিয়ে মাহমুদুল্লাহ, সেখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের এই তরুণদের মধ্যে তৈরি হয়েছিল। এবং তার পরবর্তীতে এখানে আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং হচ্ছে যে এই যে নির্বাচনগুলো, পাতানো নির্বাচনগুলো, সেখানের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে ভারত হস্তক্ষেপ করেছে। শুধু তাই নয়, আমি একটু বলি এটা গুরুত্বপূর্ণ, এই জন্য বলতেছি এটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি সেখানে আমি কানেক্ট করতে পারবো আপনাকে। তো এখানে হস্তক্ষেপ করেছে এবং সবকিছুর মধ্যে দিয়ে 24-এর ধারপ্রান্তে এসে আমরা দেখেছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান কথা জনপ্রিয় ওঠে। মানে এখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের মধ্যে আরেকটা বাংলাদেশপন্থী রাজনীতি তৈরি হয়েছে এবং দুইটার সমন্বয়ে একটা টোটাল বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রস্তাব করছে, এবং যেটা হচ্ছে মধ্যমপন্থা ছাত্র রাজনীতি, যেখানে তারা সকল ধরনের মানুষের মতামতকে, অংশীজনকে কানেক্ট করে তারা সেই রাজনীতিটা করবে এবং মেইনস্ট্রিম একটা পলিটিক্স করবে ছাত্রদের মধ্যে। এবং শুধু তাই নয়, ছাত্রদের জন্য তারা, আমরা বলছি যে আমরা একটি গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা রূপান্তরের কথা কিন্তু আমরা বলছি এই অঞ্চলে মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা নিশ্চিত করতে হবে। আপনি দেখবেন যে হলগুলো আর গেস্ট রুম কর্মের মধ্যে কিভাবে আপনার এই মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করা হতো। এখানে যারা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, তারা ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে ট্রিটেড পাইতো। আমি একটু বলতেছি, এই যে সিচুয়েশনটা মিলে আমরা একটা ছাত্র সংগঠন এখানে আমরা ঘোষণা করেছি এবং সেই ছাত্র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে কাজ করে যাবে। কিন্তু আপনি যে এনসিপির প্রশ্নটি এনেছেন, এনসিপি ও গণঅভ্যুত্থানের শক্তি দিয়ে গঠিত আরেকটি সংগঠন, যা আমরা বলছি যে তারা যদি আদর্শিক জায়গায় গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ধারণ করে, তাহলে আমরা তাদেরকে সাপোর্ট দিব। আমি কেন আমাদের আইডিয়াটা বলেছি এই কারণে, তাহলে আপনি এনসিপির সাথে কানেক্ট করতে পারবেন। এখন এনসিপির বয়স 3 মাস, আপনার কি মনে হচ্ছে তারা ধারণ করছে এই যে আপনি যে প্ল্যাটফর্মটা বললেন সেই প্ল্যাটফর্মটার চেতনা? আমি আপনাকে বলি, এনসিপির যে তানভীরের বিষয়ে আর্থিক ওই যে এনসিটিভির একটা আলাপ এসেছিল, আমরা কিন্তু আমাদের সংগঠন থেকে কিন্তু আমরা যথেষ্ট সমালোচনা করেছি এবং আপনি খুঁজলে পাবেন ডকুমেন্টেশন হিসেবে। যখন আমি বৈষম্য বিরোধী কাজ করতাম ওই সময় আমি এই তানভীর যে ওনার নামে সবার আগে প্রেস রিলিজ আমি বাকি দিয়েছি। তো এবং যে এখানে যে গাড়ি ইস্যুর কথা আসছে বা অর্থনৈতিক বিষয় অনেক সময় আসে, এই বিষয়গুলোতে যদি ক্যাম্পাসে সবার আগে ছাত্রদের মধ্যে সরব থাকে, এটা আমরা মনে করছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই বিষয়ে সরব থাকে। এখানে আমরা কোনোভাবে এখানে এনসিপির সাথে আমাদের কোনো ধরনের কোনো লেজুর ভিত্তিক কোনো সম্পর্ক নাই। এটা যারা বিভিন্নভাবে অনেকে এটা দেখানোর চেষ্টা করে, কিন্তু আমি মনে করছি যুক্তিসঙ্গতভাবে এবং কোনো রেফারেন্স বা প্রমাণের মাধ্যমে কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না। এবং আপনি দেখবেন আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি দিয়েছি, সেটা গণ আন্দোলন, সেখানে আমরা গিয়েছি। এখানে যখনই আমাদের আদর্শিক জায়গায় সেটা যেই হোক, সেটা যদি বিএনপির সাথে হয় আমরা সেটা যাইতে আমাদের কোনো প্রশ্ন নেই। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আমরা যে কমিউনিটি আকারে ওয়ার্ক করতেছি, এই কমিউনিটি যখন জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে কিন্তু আমরা কাজ করেছি। তো এখানে কোনোভাবে এই সুযোগ নাই যে এনসিপির সাথে কাজ করলে সেই ধরনের কোনো আপনার বক্তব্য পরিষ্কার। আপনি ঢাকা বিষয়, অর্থাৎ আপনারা আলাদা এন্টিটি, আপনাদের জায়গা, আদর্শ জায়গায় আপনাদের সাথে কোনো, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে বলেন, ভাইস চ্যান্সেলর সম্পর্কে বলেন, প্রক্টর সম্পর্কে বলেন, একটা স্পষ্ট অবস্থান ছাত্রদের রয়েছে। জনাব নাসিরও এটা বললেন। আপনাদের কি অবস্থান? আপনারা কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্যর্থ, তাকে আসলে এখান থেকে চলে যাওয়া উচিত, চলে যেতে হবে? এবং জনাব নাসির আরেকটি কথা তুলেছেন, সেটি ব্যাপারে আপনি বলতেও পারেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জনাব পারভেজ হোসেনকে যখন খুন করা হলো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেটিও যদি আপনি 1-2 বাক্যে একটু অ্যাড্রেস করতেন। আচ্ছা,
আমি শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলি, এখানে দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের একটা তাদের একটা শাসন কিন্তু চলেছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় ছাত্রলীগ একটা ক্যান্টনমেন্টের মতো বিহেভ এখানে করেছিল। বিশেষগুলো হলগুলো ছিল যে একটা ক্যান্টনমেন্টের মতো। ক্যান্টনমেন্ট আমি কেন বলছি, এই আইডিয়া থেকে যে এখানে আসলে একটা ছাত্রলীগ যে রুলস সেট করে দিয়েছে সেই রুলসের মধ্যে দিয়ে চলতো, আর বাইরে কিছু আসলে চলতো না। তো এই যে একটা দীর্ঘ সময় একটা স্ট্রাকচার তারা তৈরি করেছিল, এবং এই স্ট্রাকচারের মধ্যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না, বরং ছাত্রলীগই হলের সিট বন্টন করতো। ছাত্রলীগে কিভাবে একটা ছেলে হলে উঠবে, কিভাবে হল থেকে নামবে, তারা নির্ধারণ করতো। তো এই যে ছাত্রলীগের যে ফ্যাসিবাদী কাঠামো, যে সন্ত্রাসী কাঠামো, এই সন্ত্রাসী কাঠামো কিন্তু জুলাই আগস্টে ভেঙে গিয়েছে। আমরা দেখেছি জুলাই আগস্টের পরবর্তীতে এখানে অক্টোবরের 22 তারিখে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চালু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা আস্তে আস্তে শুরু হয়েছে। তো এই যে এই সময়টাতে কিন্তু বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে গতিশীল করতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এবং তার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করেছে। যেহেতু দীর্ঘ সময়ের একটা ধ্বজভঙ্গ একটা সিস্টেম আওয়ামী লীগ বানিয়ে দিয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেটাকে ভেঙে চুরে ঠিক করতে আমরা মনে করছি যে সময় লাগছিল, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু সে বিষয়ে সব ছাত্র সংগঠনে কিন্তু আমরা ওনাদেরকে ফেল করানোর চেষ্টা করেছে। আবার আমরা এটাও দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকে সর্বস্তরে সহযোগিতা করেছে, কিন্তু এর মানে এই না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সর্বোচ্চ আমাদের অভিভাবক বিসি স্যার উনি সবকিছুর ঊর্ধ্বে, আমি সেটা বলছি না, ওনাদের অনেক ধরনের দায় আছে। আপনারা পদত্যাগ চান কিনা? আপনারা ভিসি আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যে প্রবলেমগুলো দিন দিন বড় হয়ে আসে, যেমন বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্বের বিষয় কে শিক্ষার্থীদের সার্ভ করবে, এখানে ডাকসু একটা বড় ইস্যু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত গাড়ি ঢুকবে কি ঢুকবে না, এটা একটা বড় ইস্যু, এবং আমরা মনে করি যে বিষয়গুলো সকলের আলোচনা ভিত্তিতে সমাধান হওয়া উচিত। আর সাম্যবাইয়ের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ঘটনা, এবং আমরা শোক প্রকাশ করেছি, এবং আমরা এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। তবে আমরা মনে করছি যে এর জন্য একটা সবার একটা ঐক্যমত আসা উচিত, আসলে এই বিষয়গুলো আমরা সামনের দিন কিভাবে ট্যাকেল দিতে পারবো, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক পজিশন। বাকের আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনার কাছে আসি। আপনার কাছে দুটি প্রশ্ন, একটু যদি ছোট করে জবাব দেন। যে জি জনাব নাসির, আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে, তাই না? ভাই আমি পারভেজ হত্যাটা আচ্ছা তাহলে এক লাইনে বলেন, বাকের এক লাইনে বলেন পারভেজ হত্যাটা। জি জি জি, পারভেজ হত্যার বিষয়ে আমি দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে ওরা দুঃখ প্রকাশ করেছে এবং এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে। তো নাসির ভাই যে কথাটি বলেছেন এটা আসলে আমি মনে করছি না, ভাই হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না, এটা পুরোপুরি ঠিক নাই। আর এখানে খুবই আমাদের যে আমরা মনে করছি যে এই কমিউনিটির যে রাজনৈতিক পজিশন হওয়া উচিত সবসময়, এখানে রাজনৈতিক পজিশন হচ্ছে যে আমরা গুম খুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, আমাদের বাংলাদেশের 1524-এর পক্ষে অবস্থান থাকবে, এটা ছাত্র জনতার সর্বস্তরের অবস্থান হওয়া উচিত, এবং এর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আর এখানে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে বা আগামী দিনে সন্ত্রাসী কার্যক্রম করার মতো চিন্তা ভাবনা করছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। এখানে শুধু পারভেজ হত্যায় নয়, এখানে আমাদের যে সাম্যবাইকে হত্যা করেছে সেটা নয়, যে কোনো ধরনের কেউ যদি অপতৎপরতা এই বাংলাদেশে চালাতে আসে, আমরা কিন্তু সংগঠিতভাবে গণঅভ্যুত্থানের সহিত তাদেরকে প্রতিহত করব। ওকে, ঠিক আছে। আমরা জনাব নাসিরউদ্দিন ছোট করে প্রশ্ন, সেটা হচ্ছে যে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশনের নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও। মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সেক্রেটারি জেনারেল আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে, কেন্দ্রীয় সেক্রেটারি আর কি, কেন্দ্রীয় সেক্রেটারি সাধারণ সম্পাদক, তার সাথে আমার কথা হয়েছে, জেনারেল সেক্রেটারি, তারাও দাওয়াত পেলে অনুষ্ঠানে যেতেন, তাদেরকে দাওয়াত কেন দেওয়া হয় নাই? আপনারা কি ছাত্র শিবিরের সাথে একটা ইনক্লুশনের রাজনীতি না করে একটা এক্সক্লুশনের রাজনীতি করছেন কিনা? আচ্ছা, দাওয়াত দেয়া কেন হয়নি সেটির তো কারণ নিশ্চয়ই জনাব হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম জানেন। কারণ শাহবাগে যে আন্দোলনটি হচ্ছিল, বিশেষ করে সে আন্দোলনে কারা জাতিসংগীত যখন সেখানে জাতিসংগীত যাওয়ার জন্য যখন চেষ্টা করা হচ্ছিল, তখন কারা বিরোধিতা করেছিল জাতিসংগীতের, সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। সেটি বিরোধিতা করছিল শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, এবং তারা যে দুঃসাহস দেখিয়েছে, সেখানে স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলাদেশে, আমরা বাকিটা আর না বললাম। আমরা মনে করছি বাংলাদেশের বাংলাদেশের কখনো গোলাম আজমের ছিল না। সুতরাং এরকম উদ্যত্তপূর্ণ যে স্লোগান দেওয়া হয়েছে এবং জাতিসংগীত গাওয়ার জন্য যারা বিরোধিতা করেছে, বাধা দিয়েছে, সেই সংগঠনকে কিভাবে রাজু ভাস্কর্যের সম্মুখে যে সমবেত জাতিসংগীত গাওয়া হয়েছে সেখানে কিভাবে আমন্ত্রণ জানানো হয়, অথবা তারা কিভাবে আমন্ত্রণ চাচ্ছে সে নির্লজ্জের মতো, আমরা তো সেই ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না। আমরা তো প্রথম কথা ওইটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি অফিসিয়াল অবস্থান না, যারা এখানে গান গেয়েছে জাতীয় সঙ্গীতের
গান গেতে বাধা দিয়েছে সেটা ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল অবস্থান না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা তাদেরকে আমন্ত্রণ জানানোর পরে আপনারা বলতে পারতেন যে তাদের কোনো ভিন্ন অবস্থান আছে কি নাই, সেটা আপনারা করেন নাই। বিভিন্ন জায়গায় আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে মানে তাদেরকে এক্সক্লুড করার রাজনীতি আসলে বেশি দেখতে পাচ্ছি, তাদেরকে ইনক্লুশনের না, এবং ট্যাগ দেওয়া। না না, সেটা শুরু করেছে জামাত ইসলামী ছাত্র সংগঠন, ছাত্র শিবির। তারা সামাজিক মাধ্যমে যে ধরনের প্রোপাগান্ডা করছে অথবা যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে, অথবা ব্যক্তি পর্যায়ে যে ধরনের গালিগালাজ গালমন্দ করছে, সেরকম একটি ছাত্র সংগঠনকে আপনি যে এক্সক্লুসিভ রাজনীতির মধ্যে আনার জন্য আপনি চিন্তা ভাবনাই করতে পারবেন না। অথবা এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, পুরো পরিস্থিতির দায় কিন্তু ছাত্র শিবিরকে নিতে হবে। অথবা আপনি কোনো একটা বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে শিবির এই ধরনের, বা আপনি যে অভিযোগ করছেন শিবিরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বা প্রপাগান্ডা এই গত মানে ৫-৬ মাস ধরেই করছে, না আগেও করতো? দেখেন, আগেও করতো, কিন্তু তখন আপনাদের পক্ষে যাইতো বলে আপনারা সেটাকে ওয়েলকাম করতেন, তাই তো? না না, পক্ষে বিপক্ষের বিষয় না, বিষয়টি হচ্ছে আগেও হয়তো করতো, কিন্তু সেটি অনেক বেশি দৃশ্যমান ছিল না। কিন্তু আমরা দেখেছি ৫ তারিখের পরে তাদের অবস্থানটি বেশি দৃশ্যমান হয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যাপকভাবে বিভ্রান্ত করছে, এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে তারা বিভেদ তৈরি করার জন্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, তাদের বট আইডি গুলো ব্যাপকভাবে কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে। আপনি যেটি আওয়ামী লীগ নিষিদ্ধের, জি শেষ করেন। যে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে তার বিচার না চেয়ে, অর্থাৎ বিচারের দাবি অথবা বিচারের যে ন্যারেটিভ দাঁড় না করিয়ে, বরং তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সে কেন সেখানে শরৎ উদ্যানে গেল, অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লাশের রাজনীতি করছে, এরকম এক ধরনের বিভেদ তৈরি করার জন্য যত অপচেষ্টা করছে, সকলেই কিন্তু এই গুপ্ত সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা করছে বলে আমাদের মনে হচ্ছে। এবং সেটি এখানে জনাব বাকেরও রয়েছে, তিনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই পুরো পরিস্থিতিটা জটিল করছে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এর কারণ কি এরকম হইতে পারে যে আপনারা জামায়াত শিবিরকে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে খুবই হিংসা করতেছেন? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন ডাক দিয়েছিল এনসিপি, তাতে জামায়াত শিবিররা খুবই অবস্থান করে তারা একটা সফলভাবে সরকারকে বাধ্য করতে পারলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আপনাদের সেখানে কোনো অংশগ্রহণ করা ছিল না, বরং আপনাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাওর মধ্যেও একজন এই কথা বলেছিলেন যে শাহবাগে নাটক হচ্ছে, অন্য দল মিছিল মিটিং করতে পারে না, সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি লোকেরা মিছিল মিটিং করতেছে। তো এই হিংসা থেকেই কি আপনারা এইটা করলেন কিনা, যাতে জামায়াত শিবিরের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হয়, আপনারা জামায়াত শিবিরকে একটা ট্যাগ দিতে পারেন, এইটার কারণে আপনারা এটা করলেন কিনা? যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপনাদের কেমন জানি আপনাদের একটু কি ছিল আমি জানি না, মানে না 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 না, আপনি নিশ্চয় অবগত আছেন যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী, এটা আপনি মিথ্যা আপনি একটা স্ট্রং ওয়ার্ড ব্যবহার করলেন নাসির, কিন্তু প্রবলেম হলো কি জানেন, আপনারা এটা বলছেন কিন্তু এটা গত 1-2 সপ্তাহ আগে ছাড়া আমি আর এটা শুনি নাই। মানে এটা আমার ব্যর্থতা হইতে পারে, মানে ফেব্রুয়ারি 11 তারিখ শুনি নাই, কিন্তু ফেব্রুয়ারি 10 তারিখ যে আপনারা এটা দিলেন, এটা কি ফেব্রুয়ারি 11 তারিখ কোনো পত্রপত্রিকা ছাপা হয়েছে? আমি দূরে থাকি অনেক। না না, সব পত্রিকা ছাপা হয়েছে। এটি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যতগুলো প্রস্তাব লিখিত আকারে দেওয়া হয়, সেটি তো সবকিছু গণমাধ্যমে প্রকাশ করা হয় না। এটি প্রকাশ করার দায়িত্ব তো সরকারের। তো আপনি সরকারকে জিজ্ঞেস করুন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 10 তারিখে আমি কিন্তু বিএনপি মিডিয়া সেলের যে ফেসবুক পেজ আছে, সোশ্যাল মিডিয়া আছে, এবং যারা এখানে আছেন তাদের সাথে আমার কথা হয়, তারাও কিন্তু আমার বলে নাই। মানে এটা কি একটা মানে না খালেদ ভাই, আমি একটু বলছি, যেটি হচ্ছে যে লিখিত প্রস্তাবগুলো সরকারকে দেয়া হয়েছে, সেই সবগুলো লিখিত প্রস্তাব সবসময় প্রকাশিত করা হয় না। এখন আপনি বাংলাদেশের গণমাধ্যমে কাজ করেছেন, বিদেশে গণমাধ্যমে কাজ করেছেন, আপনি চাইলে সরকারকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার ফেব্রুয়ারি মাসে এই ধরনের প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা, তাহলে তো এটি পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, সরকারকে আমি জিজ্ঞেস করব, নাসির ভাই, আমি সরকারকে জিজ্ঞেস করব, কিন্তু আপনারা এই প্রস্তাবটি দেওয়ার সময় মিডিয়াকে জানান নাই কি ইচ্ছা করে, যে মানে জানাইলেন না? না, আমি বলছি এটি অসংখ্যবার আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ অসংখ্যবার গণমাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগকে কিভাবে রাজনীতি বাংলাদেশে। না না, ওই চিঠি দেওয়ার প্রসঙ্গটা
চিঠি যে চিঠি দেওয়ার দিছেন। প্রসঙ্গে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখে সরকারকে লিখিতভাবে অনেকগুলো প্রস্তাবনার মধ্যে সরকারকে ওকে, আওয়ামী লীগের যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল, এটি এবার আপনি এবার আমার কাছে পরিষ্কার। আপনি যদি এইটা বলতেন যে জামায়াতের সাথে আপনাদের এই জায়গাটা কি, যেহেতু মনে হয় শিবির এবং এনসিপি তারা দুজনে মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এক ধরনের জয় নিয়ে বাসায় ফিরলো, বিএনপি সেই জয়ের ভাগিদার হতে পারলো না, ওই জায়গা থেকে যদি একটু বলেন এই ক্ষোভ বা এই হতাশা বিএনপির আসে কিনা, যে বিএনপির আসলে দৃশ্যমান কোনো জয় নাই এখন? একদম কোনো হতাশা নেই, বরং এই যখন আন্দোলন এবার শুরু হয়েছে, এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন, তখন আমার স্পষ্ট মনে হয়ে আছে জনাব হাসনাত, জনাব সার্জিস আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন একাধিকবার, আমরা বিনয়ের সহিত সেই আমন্ত্রণ তাদেরকে ফিরিয়ে দিয়েছি। আমরা মনে করছি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হলে সেটি অনেক বেশি শক্তিশালী হবে, সেটির গ্রহণযোগ্যতা থাকবে। এটি আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আমরা মনে করছি এরকম একদম বিশৃঙ্খল মব তৈরি করে যদি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, সেটির স্টেবিলিটি খুব বেশি স্থায়ী হবে না বলে আমরা মনে করছি। এটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সেভাবে মনে করছে, এবং আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো লিখিতভাবে সরকারকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগের বিচার করা যায় তাহলে দল হিসাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে। কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেটি খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আমরা অতীতেও দেখেছি শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, এগুলো খুব বেশি গ্রহণযোগ্যতা হয়নি। কারণ জামাত ইসলাম এখন রাজনীতি করছে, শিবির এখন রাজনীতি করছে, অপরাজনীতি করছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা করছে, সবকিছুই করছে। সুতরাং এতে খুব বেশি কাজ হচ্ছে না। সুতরাং শাহবাগে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা না গিয়ে মনে করছি আমরা সঠিক অবস্থানে ছিলাম। ওকে, তারপরেও ওকে, ঠিক আছে, আপনার অবস্থান পরিষ্কার, শাহবাগে না গিয়ে আপনি মনে করেন সঠিক। আমি একদম শেষ প্রসঙ্গে, শেষ প্রশ্নে চলে আসতেছি। এইটা নিয়ে আমি আসলে প্রথমে বাকেরকে শুনবো, বাকের পরে আমি আবার একটু জনাব নাসির আপনাকে শুনতে চাই। যে জুলাই স্পিরিট ধারণ করার কথা বলে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের গ্রুপ তৈরি হচ্ছে জনাব বাকের, এই গ্রুপের মধ্যে কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি যে খুবই মানে আমি কি বলবো, কেউ কেউ ছাত্রলীগের কায়দায়, আমি বলবো যে সাবেক, যেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগের কায়দায় কারো উপরে হামলা করে তাকে ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে তাকে কাউকে থানায় দেওয়া হচ্ছে, কেউ নিষিদ্ধ ছাত্রলীগের কেউ পরীক্ষা দিতে এলে তাকে আসলে আটক করা হচ্ছে, মারধর করে পুলিশে দিচ্ছে, আইন হাতে তুলে নিচ্ছে, কোনো কোনো সংগঠন কারো নামে গরু জবাই দিয়ে জিয়াফত করছে। আমরা দেখলাম মাহফুজ আলমের নাম একটা গরুর মধ্যে লিখে সেইটাকে একটা সংগঠন, তামিরুল মিল্লাত মনে হয় ওই জায়গার নাম, তামিরুল মিল্লাত, টঙ্গীর তামিরুল মিল্লাত যে মাদ্রাসায়, সেই জায়গায় সেটাই এটা করা হচ্ছে। এইগুলি কারা করতেছে বলে আপনার ধারণা? এবং এইসব যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের জন্য মানে আপনারা এর বিরুদ্ধে বা এর পক্ষে কি অবস্থান আপনারা নিচ্ছেন? আমি এই গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বাকের মজুমদারের কাছেও জানতে চাই হচ্ছে ছাত্র দলের সাধারণ সম্পাদকের কাছেও। তো বাকের যদি প্রথমে একটু বলেন যে এগুলি কি হচ্ছে আসলে, কারা? ভাই আপনি যে বিভাজনগুলো, হ্যাঁ, আপনি যে বিভাজনগুলোর কথা বলেছেন, এই বিভাজনগুলো বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে দিয়ে, বিভিন্ন ন্যারেটিভের মধ্যে দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আমি আপনাকে খুবই একটা জিনিস সুস্পষ্টভাবে বলতে চাই। ধরেন যে এখানে ৭১ প্রশ্নকে অনেকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে ইসলামের বিপক্ষে দাঁড় করাচ্ছে, অনেকে মুসলমানদের বিপক্ষে দাঁড় করাচ্ছে। মানে ৭১ তো মুসলমানদের বিরুদ্ধে এখানে কোনো কিছু ছিল না। এখানে এই মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে যে ইসলাম বিরোধী একটা কিছু ছিল ৭১? এরকম তো কিছু না। আপনি দেখবেন যে এখানে আমরা একটা লেখাতে দেখেছি যে কি যেন আপনার মুসলমানদেরকে ভুল বুঝিয়ে নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করানো হয়েছে। দেখেন এটা কিন্তু একটা বিভাজন করা হয়েছে ওই সময়টাতে। আপনি দেখবেন যে এখানে যখন আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু আমরা সবাই এই জুলাই আগস্ট যে আমাদের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান সবাই ঐক্যমত ছিলাম, এবং সবাই কিন্তু আমরা সেই আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি, সেটা কিন্তু জুলাই আগস্টের একটা দাবি। আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই জুলাই আগস্টে যখন পতন হয়, তার পরবর্তী সময়ে কিভাবে আওয়ামী লীগকে ট্রিট করা হবে তার কোনো সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ রাজনৈতিক দলগুলো দিতে পারে নাই, এবং হচ্ছে যে এখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু দিতে পারে নাই। ফলত এখানে কিন্তু বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। যে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার সাথে যুক্ত ছিল, সে যখন পরীক্ষা দিতে আসে তখন কিন্তু তার সহপাঠীরা তাকে কিন্তু ধরে পুলিশে সোপর্দ করতেছে। আবার একই সাথে আমরা আমাদের এন্ড থেকে যতটুকু আমাদের ক্যাপাসিটি ছিল, আমরা কিন্তু যারা সন্ত্রাসী হামলার সাথে যুক্ত ছিল তাদের কিন্তু আমরা মামলা দিয়েছি, কিন্তু সারা দেশে কোঅর্ডিনেটেড ভাবে বিষয়গুলো হয়নি। ফলত
মানুষ দেখেছে যে বিভিন্ন সময় কারা সন্ত্রাস করেছে, কারা এখানে মানুষের উপর অত্যাচার করেছে তাদেরকে, এবং জুলাই আগস্টে কারা সন্ত্রাস করেছে তাদের কিন্তু মানুষ ধরে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে থানায় দিয়ে আসার একটা প্রবণতা আমরা দেখেছি এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে। তো আমরা মনে করছি যে এটা আমাদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত আসা প্রয়োজন ছিল, কিভাবে যারা এই গণহত্যার সাথে জড়িত এবং তারা আসলে কিভাবে তাদের কিভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। হ্যাঁ, এখানে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এই ট্রাইব্যুনাল গঠিত হলেও আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু তারা এখানে আন্দোলন করছিল, তারা কিন্তু মিছিল মিটিং করছিল। তো সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আমরা মনে করছি যে এই যে সরকারের যে পদক্ষেপ, এটা একটা সুষ্ঠু পদক্ষেপ ছিল, কারণ যতদিন না বিচারিক প্রক্রিয়া শেষ হবে, সম্পন্ন হবে, তার আগ পর্যন্ত আসলে কোন প্রক্রিয়ায় আপনি যারা গণহত্যার সাথে জড়িত বা গণহত্যার সাথে জড়িত যে এই দলটি তাকে কিভাবে আপনি ট্রিট করবেন। তো আমরা এই বিষয়টাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনি যে বিভাজনের রাজনীতির কথা বলছেন, আপনি দেখবেন যে আমরা যখন শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা করছিলাম, এখানে কোনো ধরনের বিভাজন ছিল না, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছিল। হ্যাঁ, বিএনপি এখানে অংশগ্রহণ করে নাই, তাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রক্রিয়া ভিন্ন রকম হইতে পারে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এখানে মাঠের রাজনীতির মধ্যে দিয়ে আসলে এই জিনিসটাকে ত্বরান্বিত করা উচিত, কারণ আমরা দেখেছি বিগত সময়গুলোতে এই জিনিসগুলো যেগুলো আমরা মাঠে না নামি সেগুলো ঠিকভাবে কিন্তু ওয়ার্ক করে না। এটা একটু জানার জন্য জনাব বাকের মজুমদার, মানে আপনার কাছে এটা কি মনে হয়, মানে সেপ্টেম্বরে উপদেষ্টা পরিষদের মধ্যে এই কথাটা উঠার পরও, অক্টোবরে এটা নিয়ে চর্চা হওয়ার পরও আপনাদের মাঠে গিয়ে আন্দোলন করতে হলো কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ইয়াতে? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আপনাদেরকে কোনো না কোনোভাবে একটা কাঠি দিল যাতে আপনারা এই আন্দোলনটা করেন এবং এই আন্দোলনের নামে এটি করা যায়? মানে আপনাদের কাঁধে বন্দুক রেখে কি সরকার এটি স্বীকার করলো? কি মনে হয় আপনার? এটা বিষয়টা হচ্ছে যে যেভাবে দেখে যে এটা ডক্টর ইউনূস সরকার এটা কেন করলো না? ছাত্রদের সরকার বা আমাদের সাথে ডক্টর ইউনূস সরকার এটা কেন করলো না? আমাদের কাছে কি মনে হয়? আপনারা ডক্টর ইউনূসকে নিয়োগ দিলেন, আপনাদের এটা দাবি করতে হলো কেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যেভাবে এটাকে পোর্ট্রেট করা হয় যে ছাত্রদের সরকার, ছাত্ররা যেটা বলে সেটা হচ্ছে বা একদম লোকালি এই জিনিসটাকে খুব এস্টাবলিশ করা হয়েছে, কিন্তু বাস্তবতা লোকালি না। জনাব মজুমদার, আপনি খেয়াল করেন, ডক্টর ইউনূস বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, লোকালি না। আমি একটু বলি তাহলে, আমি একটু বলি এখানে, আমি বলছি সব জায়গায় এটা এস্টাবলিশ করা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি, যৌক্তিক দাবি নিয়ে যায়, তখন কিন্তু তারা গুলির মুখে পড়তেছে। এবং আমরা দেখতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের কিন্তু সমন্বয়হীনতা আছে। এবং শুধু তাই না, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের বিচারিক প্রক্রিয়া কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ রাখতে হবে, এবং বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পরে যে এই ধরনের রায় দিবে বিজ্ঞ আদালত, সেই রায় অনুযায়ী তাদের পরবর্তী তাদের সাথে ওইভাবে রাষ্ট্র ট্রিট করবে। কিন্তু আমরা দেখেছি যে এই জিনিসটা তো কিন্তু বিভিন্ন ধরনের গড়িমসি ছিল এখানে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা, সেটা আমি মনে করছি না যে আমি গণঅভ্যুত্থানে প্রয়োজন পড়ে, তখন হচ্ছে যে একটা জিনিসকে পোর্ট্রেট করে। এখানে যদি ছাত্রদের পক্ষের এরা যদি ফুলি টোটাল স্ট্যান্ড নিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ অনেক আগে নিষিদ্ধ হয়ে যেত এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু করা সম্ভব ছিল। এবং প্রোক্লেমেশনের যে ঘোষণার জন্য ছাত্ররা দীর্ঘদিন ধরে কথা বলে আসছে, সেই প্রোক্লেমেশন সম্পর্কে সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে গিয়ে হচ্ছে যে 30 কার্য দিবসের ঘোষণা আসে, কিন্তু এই প্রোক্লেমেশনে কিন্তু অনেক আগে সম্পন্ন করা সম্ভব। আচ্ছা, আমি বলি প্রোক্লেমেশনের কথা না, আমি যদি বলি ব্যাপারটা হচ্ছে এরকম, জামায়াতের নেতা যখন লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতার সাথে দেখা করে আসলেন এবং ইলেকশনের কথা রোজার আগে এটা বললেন, তারপরে কিন্তু এনসিপির আর রাজনীতি থাকে না এবং এনসিপি রাজনীতির বিভিন্ন জায়গায় দেখা গেছে যে এনসিপির আর কোনো রাজনীতি নাই। তখন কি মনে হয় না এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কিছু রাজনৈতিক ছুতা দরকার ছিল, যে রাজনৈতিক ছুতাটা যমুনার সামনে 3 দিনের অবস্থান? আমার, আপনি যেটা বলেছেন এনসিপি কে আপনি যে দৃষ্টিভঙ্গিতে দেখছেন, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমি একই দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছি না, আমি এর জন্য দুঃখিত। আমার কাছে এর চেয়ে বেশি মনে হয়েছে যে এখানে যখন আমরা ছাত্রদের কাছে যাই, আমরা মানুষের সাথে কথা বলি, মানুষের মধ্যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার ব্যাপারে তাদের কাছে কিন্তু ব্যাপক ক্ষোভ রয়েছে। এবং আপনি দেখেছেন যখন এই যে আব্দুল হামিদ যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন, উনি যখন এখান থেকে দেশ ত্যাগ করে চলে যেতে পেরেছিলেন সফলভাবে, তারপরে কিন্তু এই ক্ষোভ আরো অনেক বেশি জেগে উঠেছিল এবং মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সব শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারই ফলশ্রুতিতে আমি হাসনাত আব্দুল্লাহকে সাধুবাদ জানাই, উনি এই উদ্যোগ নিয়েছেন এবং উনি হচ্ছে যে বসেছেন অবস্থানে এবং ছাত্র জনতা কিন্তু তাকে সেই সাড়া দিয়েছেন। এটা কোনোভাবে এটা হচ্ছে কারো প্রেসক্রাইব কিছু না, বরং এই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আওয়ামী লীগকে এই নিষিদ্ধ করে তার পরবর্তীতে আপনার আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেই
বিজ্ঞ আদালত যেটা রায় দেয় সেই রায়টা বাস্তবায়ন করা। কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বিচার এবং সংস্কারে বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা ফেল করছে। আমরা তাদের কাছে আমার মনে হয় জনাব বাকের মজুমদার আপনার বক্তব্য পরিষ্কার। আমি একই প্রসঙ্গে জনাব নাসির আপনার বক্তব্য একটু শুনতে চাই। নাটকের কথা বহু হয়েছে, নাটকের জায়গা থেকে বহু হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জায়গা থেকে। সেই আন্দোলনটা আরো আগে আসা উচিত ছিল, জুলাই নিয়ে একটা প্রোক্লেমেশন আসা উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে, আমি শুধু প্রশ্নটার মধ্যে একটু যোগ করি যে বিএনপি এই আন্দোলনটার মধ্যে কতখানি স্টেক সেইটাই শুধু দেখতে চাচ্ছে, আন্দোলনের স্পিরিটটার মধ্যে না গিয়ে। আপনার কাছে কি মনে হয়, মানে বিএনপি আসলে কত শক্তিশালী দল, বিএনপি 15 বছর ধরে কত কিছু করছে, কিন্তু এই আন্দোলনটা কেন হয়েছে, এটার ফলে কি পরিবর্তন দরকার এবং এইটার জন্য আসলে কি কি জিনিস করা দরকার, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বা এই বিচার প্রশ্নে কি করা দরকার, সেই জায়গায় বিএনপিকে আমরা আসলে খুব, বা ছাত্রদলকে খুব বড় একটা ভূমিকা নিতে দেখছি না। এই হচ্ছে অভিযোগ। আপনি যদি 2-3 মিনিট বলেন, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। প্রথমত হচ্ছে আমরা একদম স্পেসিফিক ভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে, ধরুন শাহবাগে যে আন্দোলনগুলো গত কয়েক বছর হয়েছে, বিশেষ করে আপনি জানেন গণজাগরণ মঞ্চের যে আন্দোলন হয়েছিল, তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সে আন্দোলনে অংশগ্রহণ করেনি। আন্দোলন তো জুলাই আগস্টে আমরা করেছি, সেই আন্দোলনে বাকের করেছে, আমরা করেছি। আন্দোলন যেই ধরনের হয়, যেই মাত্রায় হয়, সরকারের বিপক্ষে হয়, পুলিশের গুলির বিপক্ষে হয়, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যেরকম আন্দোলন হয়, সেই আন্দোলন কি আপনি গণজাগরণের মঞ্চের আন্দোলন দেখেছেন? সেই আন্দোলন কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় আন্দোলন হয়েছে। এবং গত কয়েকদিন আগে শাহবাগে অথবা যমুনার সম্মুখে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনও কিন্তু আমরা প্রায় একই মাত্রায় দেখেছি। আমরা খুব আলাদা কিছু দেখছি না। অথবা আপনি দেখেন যমুনার সম্মুখে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সে আন্দোলনের সাথে হাসনাত আব্দুল্লাহ সহ জনাব বাকেররা কয়েকদিন আগে যে আন্দোলন করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, দুই আন্দোলনের ধরন কি একই হচ্ছে? একই হচ্ছে না। বরং হাসনাত আব্দুল্লাহকে আন্দোলনের সময় আমরা দেখেছি, এটা কয়েকদিন আগে সেখানে সিটি কর্পোরেশন থেকে পানি এনে স্প্রে দেওয়া হয়েছে, তার থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল, যেটি গণজাগরণের মঞ্চে আমরা দেখেছিলাম। না জনাব নাসির একটু কি খেয়াল করুক, মানে এনসিপি যাই করুক, এই গণতান্ত্রিক ছাত্র সংসদ যাই করুক, বিএনপি এইটার খুব, ছাত্রদল এটার খুব বিরোধিতা করতেছে। যেমন ধরেন এই যে বিরোধিতার সাথে ছাত্রদলের বা বিএনপির আসলে আদর্শগত দ্বিধাও নাই, সেই জায়গার মধ্যেও বিরোধিতা করতেছে। যদি যমুনাতে গিয়ে ছাত্রদের কিছু অংশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ বা এনসিপির কিছু অংশ যদি আন্দোলন করে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ চায়, সেটা নিয়ে বিএনপির আলাদা অবস্থা থাকতে পারে, কিন্তু সেটাকে কটাক্ষ করা, সেটাকে একটা ষড়যন্ত্রের অংশ বলা বা যে কোনো কিছু, আমি দেখতেছি যে এনসিপি যাই করতেছে বিএনপি এটার একটা সমালোচনা করতেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ যাই করতেছে বিএনপি এটার সমালোচনা করতেছে। কারণটা কি? এনসিপি কেমনে বিএনপির প্রতিপক্ষ হইল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কেমনে ইয়ার প্রতিপক্ষ হইল? শুধু কৃতিত্বের জায়গা থেকে? না, আমার কোনোভাবে মনে হচ্ছে না যে আমরা সবকিছু বিরোধিতা করছি। আমরা বলছি আন্দোলনের ধরন নিয়ে আমাদের বিরোধিতা রয়েছে। অর্থাৎ এই যে জুলাই আগস্টে হাসনাত আব্দুল্লাহ যেরকম আন্দোলন করেছে, গত কয়েকদিন আগে আন্দোলনের ধরন তো দুই রকম ছিল। অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করছে, সেই আন্দোলন কি একই হচ্ছে? অথবা আপনি গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে তো হাসনাত আব্দুল্লাহর গত কয়েকদিনের আন্দোলনে মিল খুঁজে পান। আমরা মনে করছি না যে ছাত্রদল অথবা বিএনপি জনাব বাকেরদের, জনাব হাসনাতের সব কাজে বিরোধিতা করছে। আমরা বলছি যে প্রক্রিয়াগত বিষয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তো আমরা স্বাগত জানিয়েছি, এখন আমাদের দল স্বাগত জানিয়েছে, কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে দল হিসাবে এটি স্টেবিলিটি বেশি থাকবে, অথবা মানুষ জানতে পারবে যে আওয়ামী লীগ জুলাই এবং আগস্টে 2000-এরও বেশি মানুষকে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুন করেছে, সেটার বিচারিক প্রক্রিয়া বহুদিন ধরে চলবে, এটি মানুষ হাজার বছর ধরে মনে রাখবে। কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেটি খুব বেশি, আমরা যেটি বারবার বলছি, স্টেবিলিটি হয় না, মানুষ মনে রাখে না। আমরা যেরকম শিবিরকে নিষিদ্ধ করেছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, বরং এটি কোনো গুরুত্ব পাচ্ছে না বলে মনে হচ্ছে। কিন্তু এখন সরকার যে কাজটি করেছে, অর্থাৎ সেই কাজটি তো বিএনপি বহুদিন থেকে সরকারকে যেটি বলে আসছে, সেই জনাব নাসির একটু খেয়াল করেন, ধরেন এনসিপি বলল আওয়ামী লীগের নিযুক্ত প্রেসিডেন্টকে চাই না, এনসিপি তখন জন্মায় নাই, বিএনপি বলল যে না ওকেই চাই। ধরেন ইয়া বলল যে সংবিধানের একটু সংস্কার প্রয়োজন, বিএনপি বলল যে না কোনো সংস্কার হবে না। ধরেন যাই বলতেছে, ধরেন বললো যে এইটাকে এই করতে হবে, সেইটাকেই আসলে বিএনপি বিরোধিতা করতেছে। মানে বিএনপি এনসিপিকে এতখানি বিরোধিতা করাটা কি যৌক্তিক আপনার কাছে মনে হচ্ছে কিনা, আপনি যদি এটা বলেন? আন্দোলনের ধরনটার প্রসঙ্গে আমরা আলাদা রাখি, মানে বিএনপি কি নতুন নতুন ফ্রন্টে সংঘাত, যুদ্ধ এগুলি খুলতেছে কিনা, নাকি
কেউ কেউ যে বলেন যে ঢাকা একরকম, বড় বড় মহানগরগুলি একরকম, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় থানা উপজেলা শহরগুলিতে এই টেন্ডার, চাঁদাবাজি, কলেজ স্কুলগুলিতে সিট, সেগুলি নিয়ে বিএনপির সাথে এই জুলাই আগস্টের আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সরাসরি সংঘাত হচ্ছে বলেই সেটার প্রভাব পড়তেছে সারা দেশে। না, আমি এরকম কোনোভাবে মনে করছি না। বরং আপনি যেটি বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটি সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, সেজন্য আমরা বলেছি যে এটি অন্যভাবে সমাধান করা যায়, যেটি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। আর আপনি সংবিধান সংস্কারের বিষয়ে বলেছেন, আমাদের দল তো বলছে এটি সংস্কার প্রয়োজন রয়েছে, কিন্তু প্রক্রিয়াগত বিষয় বলেছে যে এখন যেহেতু সংসদ বলবৎ নেই, সেহেতু সংবিধান সংস্কার করতে হলে নিশ্চয় সংসদ লাগবে, অথবা বাকি যে সংস্কারের বিষয় সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে অথবা নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের মধ্যে কোনো বিরোধ আমি দেখছি না। আমরা মনে করছি সংস্কারের বিষয়ে আমরা সব রাজনৈতিক দল একমত রয়েছে, কিন্তু কোন সংস্কারগুলো কোন প্রায়োরিটিতে হবে, কোন সংস্কারগুলো সংসদে হবে, কোন সংস্কারগুলো নির্বাহী আদেশে হবে, সেই প্রক্রিয়াগত বিষয়ে আমাদের সাথে সামান্য ওনাদের মত পার্থক্য রয়েছে। কিন্তু আমরা তারপরে মনে করছি গণ অভ্যুত্থান পরবর্তী সময় যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই নতুন রাজনৈতিক দলকে আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বাগত জানিয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বাগত জানিয়েছে, আমাদের দল থেকে স্বাগত জানিয়েছে। আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে, বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারপরও আমরা মনে করছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের অনেক বেশি ভালো করা উচিত এবং তারা জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে আরো ভালো রাজনীতি করা উচিত, কিন্তু সেটি আমরা খুব বেশি করতে পারছি না বলে আমাদের মনে হচ্ছে। এবং বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন অহেতুক কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে, তাদের ভুল ত্রুটিগুলো যখন পুরাতন রাজনৈতিক দলগুলো ধরিয়ে দিচ্ছে, বরং তারা পুরাতন রাজনৈতিক দলকে দোষারোপ তাদের নিজেদের ভুলগুলোকে জাস্টিফাই করার অপচেষ্টা করছে বলে আমাদের মনে হয়। আমার মনে হয় জনাব নাসিরউদ্দিন, বড় রাজনৈতিক দল হিসেবে বা বড় ছাত্র সংগঠনের নেতা হিসেবে আপনারা আপনাদের নিজেদের ভুলগুলি দেখা উচিত। অন্যদের ভুল আপনারা নাই দেখলেন কিছুদিন, মানে মানে ওরাও তো একটা আলাদা রাজনৈতিক দল, সবারই তো ভুল করার অধিকারও আছে। আপনারা কেন একটা বিগ ব্রাদার রোল প্লে করবেন? এবং আপনাকে মনে করাই দেই, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে 2009 সাল থেকে এই একই বিগ ব্রাদার রোলই কিন্তু প্লে করতে চেয়েছিল ছাত্রলীগ, এবং আপনি আপনার যে সভাপতি রয়েছেন তারা প্রায় 1-2 বছর আগে পরে, আপনারা কিন্তু ওয়ার্স্ট সাফারার, আপনারা একদিনও থাকতে পারেন নাই। আমরা বহুবার আপনাদের পক্ষে বিভিন্ন কিছু বলতে চেয়েছি, এই আপনাদেরকে তারা হেদায়েত করতে চেয়েছিল, ভালো করতে চেয়েছিল, ভুল ত্রুটি ধরিয়ে দিতে চেয়েছিল। আপনারাও নিশ্চয়ই এই কাজগুলি না করলে ভালো হবে বলে মনে হয়। না না, আমরা একটু শেষ করে তাহলে এই প্রশ্ন, আমরা আসলে ব্রাদারের মতো রোল প্লে করছি না, বরং আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা প্র্যাকটিস করতে চাই। আপনি দেখেছেন যে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 2 জন ছাত্র দলের নেতাকর্মী যারা গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারপরও কিন্তু আমরা সহনশীল আচরণ করছি, আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টরের আমরা পদত্যাগ যে দাবি করছি সেটিও খুব নিয়মতান্ত্রিক ভাবে করছি। বরং আমরা মনে করছি যে এত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও, গত 16-17 বছর পরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি করার জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীর নিকট যে আমরা দায়বদ্ধ এবং সকল ছাত্র সংগঠনের নিকট আমাদের যে দায়বদ্ধতার জায়গাটুকু রয়েছে, আমরা এইটুকুতে আমরা সকলের প্রতি আমরা রেসপেক্ট বিহেভ করছি। জনাব নাসিরউদ্দিন, জনাব আবু বকর মজুমদার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দুটি ছাত্র সংগঠনের দুজন নেতার কাছে বর্তমান ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়গুলি আমরা শুনলাম। তারা অনেকগুলি প্রশ্নের জবাবও দিয়েছেন। আপনাদের দুজনকে আপনাদের সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শকরাও আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, আবারও দেখা হবে নতুন অনুষ্ঠানে, সে পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।